জুম্মার নামাজের সময় এখানকার সব কিছু বন্ধ থাকে। ইভেন যদি আপনি ক্ষুধাও মরে যান তারপরেও এখানকার খাবারের দোকান খুলবে না। মজার বিষয় হচ্ছে হলো ডাচরা যখন ক্যাপচার করে এরপরে হচ্ছে হলো ব্রিটিশরা এসে আবার ক্যাপচার করে এই জায়গাটা। তো এই হচ্ছে হলো আমাদের সাথে যে আছেন উনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। শ্রীলঙ্কা ভ্রমণের চতুর্থ ও শেষ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে শ্রীলঙ্কার এল্লা শহরে বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি, তার বিস্তারিত সবকিছু। এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব গল সিটির ঐতিহ্যবাহী কিছু জায়গা এবং কলম্বো সিটির কিছু দর্শনীয় স্থান। এছাড়াও আপনারা যদি আমার শ্রীলঙ্কা সিরিজের প্রথম 3টি পর্ব মিস করে থাকেন তাহলে দেরি না করে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। আমার শ্রীলঙ্কা ভ্রমণের আগের 3টি পর্ব দেখলে আপনারা সহজেই শ্রীলঙ্কা প্ল্যান করতে পারবেন আর ঘুরে আসতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দেশটি থেকে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শ্রীলঙ্কা ভ্রমণের চতুর্থ পর্বটি শুরু করা যায়। গতকাল গলে পৌঁছাতেই রাত হয়ে গিয়েছিল। রাতে চমৎকার এই হোটেলটিতে রাত্রি যাপন করেছিলাম। এখানকার বেশিরভাগ হোটেলগুলো সমুদ্রের ঠিক পাশেই অবস্থিত। হোটেলের বারান্দাতে দাঁড়ালে সমুদ্রের চমৎকার একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কার গলে আছি এখন। তো আজকে চলে যাচ্ছি, আজকে কলম্বোতে চলে যাব। তো চমৎকার একটা হোটেলে ছিলাম, পাশেই সমুদ্র, আপনারা তো দেখলেনই। তো আশা করি ভালো লেগেছে। সকালে হোটেল থেকে বেরিয়ে পড়ল শ্রীলঙ্কার গল সিটির বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য। আমার প্রথম গন্তব্য শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী স্টিল ফিশিংয়ের পুরো প্রক্রিয়াটা দেখা। এই গলের এই বীজটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো বেসিক্যালি এখানে আসছে হচ্ছে হলো স্টিল ফিশিং ওনারা বলে। তো এটা দেখার জন্য আমার অনেকদিন ইচ্ছে ছিল, কারণ অনেক ছবিতে দেখেছি। তো ফাইনালি দেখে খুবই ভালো লাগতেছে। স্টিল ফিশিং হলো শ্রীলঙ্কার একটি পুরনো ঐতিহ্য। বিভিন্ন জায়গায় মাছ ধরার পদ্ধতি বিভিন্ন হয়ে থাকে। শ্রীলঙ্কার জনপ্রিয় এই পদ্ধতিটি এখন প্রায় নেই বললেই চলে। স্টিল ফিশিং মূলত একটি পাতলা তক্তার উপর ভারসাম্য রেখে জেলেদের মাছ ধরা। একই সাথে এটি অনেক পরিশ্রমেরও। সুন্দর এই দৃশ্যটি দেখার জন্য বহু পর্যটক ভিড় জমায় এখানে। এই সমস্ত মাছ ধরার প্রচেষ্টা এবং পরিশ্রম শুধুমাত্র তাদের পুরনো প্রথা রক্ষা করার জন্য। বর্তমানে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার অভিনয় করে স্থানীয় কিছু জেলে অর্থ লোভে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের কাছ থেকে বাড়তি অর্থ নিয়ে থাকেন। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখানে জেলেদের থেকে পারলে দূরে থাকুন। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম ওনারা হয়তো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পরিশ্রম করছেন, কিন্তু পরবর্তীতে বুঝতে বাকি রইল না জীবিকা নির্বাহের জন্য পর্যটকদের বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছেন অর্থ। জোস একটা ফিলিংস। তো বেসিক্যালি এখানে স্টিক দিয়ে ছবি তোলায়, ভিডিওগ্রাফি করায়। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন। তো এই হচ্ছে হলো আমাদের সাথে যে আছেন উনি। আপনারা যদি এখানে আসেন তাহলে স্টিল ফিশিংয়ের প্রক্রিয়াটা দূর থেকে উপভোগ করতে পারেন। যদি কাছ থেকে দেখতে যান তাহলে স্ক্যামের সম্মুখীন হবেন। এছাড়াও যদি সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে আমার সাজেশন থাকবে পাশেই সমুদ্রের পাড়ের চমৎকার দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। এখানকার সমুদ্রের পানির রং গাঢ় নীল, কি দারুণ সব দৃশ্য। এত চমৎকার, আসলে পানি কালার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। অবশ্য এই গলের এই জায়গাটা হচ্ছে হলো স্টিল ফিশিং যেটা, সেটার জন্য বিখ্যাত। তো এখানে অনেক মানুষ আছে যারা স্টিক দিয়ে ফিশিং করে। তো অনেক ছবি দেখছি আমি এর আগেও।
তো খুবই ভালো লাগছে। আর ঢেউগুলো এক একটা বিশাল বড় বড়। তো যাই হোক, আশা করি আপনারা আসবেন, এই মোমেন্টগুলো এনজয় করবেন, ক্যামেরা বন্দি করবেন, আশা করি ভালো লাগবে। আর অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার আসলে যেতে ইচ্ছা করতেছে না এখান থেকে। এই জায়গার জন্য আসলে প্ল্যান করা উচিত এক সপ্তাহ। স্ট্রিট ফিশিং দেখা শেষে এখন আমার গন্তব্য জনপ্রিয় বিচ উনা ওয়াতুনা। এই বিচটা কিন্তু বিশাল একটা বড় বিচ, মূলত সামনে দেখা যাচ্ছে বিশাল একটা বড় একটা এরিয়া জুড়ে। এই বিচে বহু পর্যটক ভ্রমণ করে থাকেন। সমুদ্রের নিচে দৃশ্য দেখার জন্য এখানে পেয়ে যাবেন বহু অ্যাক্টিভিটিস। হাতে সময় থাকলে বোট রাইড সহ বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এখানে করতে পারেন। উনা ওয়াতুনা বিচটা দেখা শেষে এখন চলে যাব। আর এখানকার হচ্ছিল এত পরিমাণ গরম বলে বোঝানো যাবে না। আর সমুদ্রের পাড়ে একটু গরমই থাকে যদিও। তো আপনারা আসলে সানস্ক্রিনটা নিয়ে আসবেন। এই সানস্ক্রিন না দিলে হচ্ছিল শরীরের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার মতো। তো যাই হোক, এই দেখা শেষে এখন চলে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট গন্তব্যে। দারুণ একটা মুহূর্ত কাটানোর পর এখন আমার গন্তব্য গল্ফ ফোর্ট। গল্ফ সিটি সম্পর্কে যতদূর জানতে পারি তা হলো এটি শ্রীলঙ্কার অন্যতম প্রধান শহর। কলম্বো থেকে 119 কিলোমিটার দক্ষিণ পূর্বাংশে এই শহরের অবস্থান। গল্ফ প্রাচীনকালে গিমহাথিতা নামে পরিচিত ছিল। শব্দটি ধ্রুপদী সিংহলী শব্দ থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যার অর্থ জিন নদীর কাছে বন্দর। খ্রিস্টীয় 2য় শতকে টলেমির মানচিত্রে গল্ফ সিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সে সময় মধ্যপ্রাচ্য, গ্রিস এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্যের সূত্রে গল ছিল এক ব্যস্ত বন্দর নগরী। আধুনিক গলের গোড়াপত্তন অবশ্য 16শ শতাব্দীতে পর্তুগিজদের হাতে। তারও আগে ইবনে বতুতা এই বন্দর ছুঁয়ে গেছেন বলেও জানা যায় এবং এই শহরটিকে কালি নামে উল্লেখ করেছিলেন। অষ্টাদশ শতকে ডাচ ঔপনিবেশিক আমলে দুর্গনগরী গল অর্থ, বাণিজ্য ও স্থাপত্য শিল্পের শীর্ষে আহরণ করেছিল। এই জায়গাটা আসলে বিশাল একটা এরিয়া জুড়ে। এই জায়গাটা মূলত 1588 সালে পর্তুগিজরা হচ্ছিল নির্মাণ করছিল। তো বেসিক্যালি হচ্ছিল অনেক পুরনো একটা ঐতিহ্য। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। একটা বড় বিষয় হচ্ছিল পর্তুগিজরা নির্মাণ করার পরেও ডাচরা কিন্তু পরবর্তীতে এই জায়গাটা ক্যাপচার করে নেয় আরো শক্তিশালী করার জন্য। তো মজার বিষয় হচ্ছিল ডাচরা যখন ক্যাপচার করে, এরপরে হচ্ছিল ব্রিটিশরা এসে আবার ক্যাপচার করে এই জায়গাটা। তো তারা আবার শক্তিশালী করার জন্য হচ্ছিল এই জায়গাটাকে আবার নতুন করে নির্মাণ করে। এর পরবর্তীতে হচ্ছিল যখন শ্রীলঙ্কার কাছে দেশটা যখন ক্যাপচার করে নিয়ে নেয়, তো তারপর থেকে হচ্ছিল এটা কিন্তু একটা মানে ঐতিহ্য বহন করতেছে, এটা কিন্তু সংরক্ষিত। তো বেসিক্যালি হচ্ছিল অনেক ব্যবসায়ী লোকজন এখানে ব্যবসা করার জন্য আসতো বিভিন্ন দেশ থেকে। প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা ব্রিটিশদের দখলে চলে যাবার অনেক আগে থেকেই গল ছিল এক গুরুত্বপূর্ণ নগরী। 1640 সালে পর্তুগিজরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1649 সাল থেকে 17 শতকে ডাচদের দ্বারা শহরটি ব্যাপকভাবে সুরক্ষিত ছিল। 1663 সালে ডাচরা বর্তমানে দুর্গটি তৈরি করে। ব্রিটিশরা 1796 সালে ডাচদের কাছ থেকে দেশটি দখল করার পর তারা দুর্গটিকে অপরিবর্তিত রাখে এবং এটিকে জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। গল দুর্গটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আওতাভুক্ত এবং ইউরোপীয় দখলদারের দ্বারা নির্মিত এশিয়ার বৃহত্তম অবশিষ্ট দুর্গ। এই হচ্ছে হলো কামান, মূলত এই যে শত্রুদের তাক করে এদিক দিয়ে বোমা ছোড়া হয়তো, গোলা বারুদ। তো এই হচ্ছে হলো জায়গাটা, বিশাল একটা জায়গা জুড়ে।
এখানকার স্থাপত্যে ইউরোপের শিল্পরীতির সাথে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এছাড়াও জেমস এমারসন টেনেন্টের মতে গল ছিল তার্শিসের প্রাচীন সমুদ্র বন্দর, যেখান থেকে রাজা সলোমন হাতির দাঁত, ময়ূর এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতেন। ব্যবসায়ী যে বণিকরা আসতো, তো এইখানে আসলে এই মূলত হচ্ছিল এই ভারত মহাসাগর সামনে দেখতে পাচ্ছেন, এই মহাসাগর দিয়ে আসতো। এখানে বাণিজ্যের জন্য আসার আরেকটা রিজন ছিল, প্রচুর পরিমাণে এখানে কিন্তু কড়ি পাওয়া যেত। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে। এই জায়গাটা হচ্ছিল ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এর বড় কারণ হলো ট্যুরিস্ট স্পট। এই জন্য, কারণ আমাদের দেশে ট্যুরিস্ট স্পট হইলে হচ্ছিল টাকা পয়সা নেয়, এখানে কোনো টাকা পয়সা নেই। সবাই দেখতেছে, ঘুরতেছে যে যার মতো, কোনো সমস্যা নেই। আমার সামনে দুইজনকে দেখতে পাচ্ছেন, তো ওনাদের গাইড করতেছে এখানকার লোকাল একজন। এখানেও অবশ্য একটা ম্যাপ আছে, এর আগেও দেখেছিলাম একটা ম্যাপ। তো সমুদ্র দেখাই, চলেন সমুদ্রটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর। এই হলো সমুদ্র, ওয়াও, বিশাল সমুদ্র। একটা দেশ সুরক্ষা করার জন্য কত কিছু করা লাগে। বণিকরা এখানে এসে, অথবা পর্তুগিজরা, ব্রিটিশরা এখানে এসে নোঙ্গর করতো। তো বেসিক্যালি এইটা বানানো হয়েছে ছিল প্রোটেকশনের জন্যই, দুর্গটা। তো বিশাল একটা এরিয়া। কেউ শহরটিকে ক্রিকেটের স্বর্গভূমিও বলে থাকে। গল শহরে গল আন্তর্জাতিক স্টেডিয়াম অবস্থিত। পৃথিবীর অন্যতম দর্শনীয় ও ছবি সদৃশ্য স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে মনোরম ক্রিকেট মাঠ হিসেবে বিবেচিত হয়। এই মাঠটি সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে মাঠটি পুনর্নির্মাণ করা হয় এবং 18 ডিসেম্বর 2007 তারিখে সেখানে টেস্ট ম্যাচ পুনরায় শুরু করা হয়। গলের এই ফোর্ট দেখা শেষে এখন চলে যাচ্ছি। সামনে পোলাপানগুলা ক্রিকেট খেলতেছে। এই জায়গাটা আসলে এত জোস, আর জোস না হওয়ার কারণই নাই। এত জোস, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এইটা যেহেতু একটা পুরাতন একটা সিটি, তো এই সিটিটা হলো অনেক পপুলার একটা সিটি, অনেক টুরিস্ট আসে এখানে। শ্রীলঙ্কাতে আমি রেকমেন্ডেড করবো যে এই গলে একবার আসবেন। গলে আসলে দেখা যাবে যে আপনার পুরাতন যে ঐতিহ্যগুলো, এগুলো দেখতে পারতেছেন। মোটামুটি পুরো শ্রীলঙ্কাটাই হচ্ছিল টুরিস্ট বান্ধব, মানে এখানে এত পরিমাণ টুরিস্ট আসে বলার বাহিরে। তো এখানে অনেকে ওয়াটার স্পোর্টসগুলো করে থাকে। তো আপনারা যদি আসেন, করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়। যেমন আমার ওই লাস্ট টাইম যে বিচে গেছিলাম, তো বিচে দাঁড়াইতে না দাঁড়াইতেই তারা 1000 রুপি চার্জ করে বসছে। খুবই খারাপ লাগছে জিনিসটা। তো যাই হোক, ভিউ দেখাই আপনাদেরকে। ও, পানির কালার আর পানিতে মাছ দেখা যাচ্ছে। এটা লেখা আছে কি, জাম্প প্লেস। এখান থেকে পানিতে লাফ দেওয়া যায়। তো এটাও একটা অ্যাক্টিভিটি। তো যারা গোসল করতে চায়, মোটামুটি তারা এখানে এসে গোসল টোসল করে। জোস একটা পানি কালার। গল সিটিটি দেখা শেষে এখন আমার গন্তব্য কলম্বো। যাত্রাপথে সমুদ্রের পাড় ধরে চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে সন্ধ্যার দিকে পৌঁছে গেলাম কলম্বোতে।
শুভ সকাল। আজকে কলম্বো সিটিটা ঘুরে দেখব। শ্রীলঙ্কার রাজধানী এই কলম্বো। এখানকার রাস্তাঘাট এত সুন্দর আর পরিপাটি যা একটি আধুনিক ও সভ্য জাতির বহিঃপ্রকাশ। কলম্বো শহরের বিভিন্ন স্থাপনা দেখার জন্য বেরিয়ে পড়লাম। দারুণ সব স্থাপনা। এখন আমার গন্তব্য কলম্বো পোর্ট। কলম্বোতে পরিচিত লোক থাকায় এই সুযোগ পেয়েছি। এখান থেকে বিশ্বের বহু জায়গায় পণ্য খালাস ও পাঠানোর কাজ হয়ে থাকে। এশিয়ার মধ্যে এটি দ্বিতীয় বৃহৎ পোর্ট। উপর থেকে শহর ও সমুদ্রের চমৎকার একটা ভিউ দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কার রাজধানীর সাগর তীরে কলম্বো পোর্ট সিটি নামে পরিচিত। ঝকঝকে নতুন নগরী মাথা তুলে দাঁড়াচ্ছে। এটি হতে যাচ্ছে দেশটির অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কলম্বোর সবুজ বাণিজ্যিক এলাকার উল্টো দিকে সাগরের বুকে বালি ফেলে যে বিশাল এলাকা জাগিয়ে তোলা হচ্ছে, এখানে গড়ে তোলা হবে একটি হাইটেক নগরী। এটি হবে শ্রীলঙ্কার অফশোর আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র। এখানে থাকবে আবাসিক এলাকা, একটি মেরিনা যাকে তুলনা করা হচ্ছে দুবাই, মোনাকো কিংবা হংকংয়ের সাথে। সাগর ভরাট করে উদ্ধার করা এই জমি শ্রীলঙ্কাকে তার মানচিত্র বদলে দেয়া। এছাড়াও পোর্টের ভিতরে এখনও পুরনো কিছু স্মৃতি হিসেবে রাখা আছে পর্তুগিজদের ঐতিহ্যবাহী স্থাপনার ধ্বংসাবশেষ, যা সত্যিই দারুণ। আমি এখন শ্রীলঙ্কার কলম্বো যে পোর্ট আছে এখানে আছি। তো মোটামুটি ঘুরে ঘুরে আমাদের যে পরিচিত লোকজন আছে উনি দেখাচ্ছেন। পোর্ট দেখা শেষে এখন দুপুরে লাঞ্চ করতে চলে যাব এখানকার বহু পরিচিত পুরনো একটি রেস্টুরেন্টে। আমি এখন একটা রেস্টুরেন্টে আছি। মূলত এটা ছিল কলম্বোর অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো এইটা রেস্টুরেন্টের নাম হচ্ছিল রুহ হোটেল। বেসিক্যালি এখানে বাংলা খাবার পাওয়া যায়। বাংলা খাবার নিয়ে হচ্ছে হলো অনেক রকমের খাবার পাওয়া যায়, যেগুলো হচ্ছে হলো ট্রেডিশনাল ফুড। এদের যে বুফে সিস্টেমও আছে। তো এখানে বিরিয়ানি অর্ডার করলাম। তো আপনারা যারা কলম্বোতে আসবেন আপনারা এই হোটেলটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমার গন্তব্য লাল মসজিদ। শ্রীলঙ্কার মসজিদগুলোর মধ্যে বিখ্যাত হলো লাল মসজিদ। অভিনব স্থাপত্য শৈলী এবং সৌন্দর্যের কারণে প্রতিদিন শত শত পর্যটক মসজিদটি দেখতে আসেন। রাজধানী কলম্বোর এই মসজিদের আসল নাম জামিউল আলফার। মসজিদ নির্মাণের সময়কাল 1908 থেকে 9 সাল। লাল মসজিদে ইসলামী স্থাপত্যের এক বিস্ময়। আমি এখন কলম্বোর মেইন স্ট্রিটে হাঁটাহাঁটি করতেছি। বেসিক্যালি আজকে আমার শেষ দিন, তো কিছু কেনাকাটা করতেছি। তো মেইন স্ট্রিটে এখানে এসে একটা রেড বক্স দেখলাম। একজনের সাথে কথা হচ্ছিল, সে বললো যে জুম্মার নামাজের সময় এখানকার সব কিছু বন্ধ থাকে। ইভেন যদি আপনি ক্ষুধাও মরে যান তারপরেও এখানকার খাবারের দোকান খুলবে না। শ্রীলঙ্কায় আসলে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এদের ট্রাফিক সিস্টেমটা খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। রাস্তার পাশে অনেক দোকান পাওয়া যায়, তো এখানেও অনেকগুলো দোকান আছে। তো আপনারা যারা আসবেন এই সব দোকান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। এখন আমার গন্তব্য লোটাস টাওয়ার। শ্রীলঙ্কার কলম্বো শহরে অবস্থিত লোটাস টাওয়ার বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার। টাওয়ারটি 356 মিটার বা 1168 ফুট লম্বা এবং 30,600 মিটার এলাকা জুড়ে বিস্তৃত। 16 সেপ্টেম্বর 2019 তারিখে এটি উদ্বোধন করা হয়। এই টাওয়ার নির্মাণের জন্য চীনের এক্সিম ব্যাংক $104.3 মিলিয়ন প্রদান করেন।
এটি কলম্বো শহরতলি এবং শহরের চারপাশে বিস্তৃত মহাসড়ক থেকে দৃশ্যমান। এইটা কিন্তু বিশাল উঁচু একটা টাওয়ার। লোকালদের জন্য এই টাওয়ারে ঢুকতে হলে 100 রুপি খরচ করতে হবে, আর ফরেনারদের জন্য হচ্ছে হলো $20, আর বাচ্চাদের জন্য মনে হয় 15 রুপি। আর এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উঁচু একটা টাওয়ার। তো দেখতে অবশ্য খুবই ভালো লাগতেছে, সবুজ কালারের। বেসিক্যালি পদ্ম ফুল যেটা হয় যে নিচের অংশটা সবুজ থাকে আর উপরেরটা পিঙ্ক কালারের থাকে। কমল বা পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক এবং দেশের উন্নয়নের প্রতীক হিসাবেও ধরা হয়। টাওয়ারের রংটি মসৃণ রূপান্তর দ্বারা গোলাপি এবং হালকা হলুদ কাচের আবরণ দ্বারা বেষ্টিত। লোটাস টাওয়ার দেখা শেষে এখন আমার গন্তব্য ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল শ্রীলঙ্কার একটি জাতীয় স্মৃতিস্তম্ভ, যা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মরণে নির্মিত হয়েছে। 4 ফেব্রুয়ারি 1948 সালে একটি সিলোনিজ নির্বাচিত আইনসভার পূর্ণ শাসনের মাধ্যমে দায়িত্ব পুনরুদ্ধার করা হয়। 1948 সালে এটি কলম্বোর দারুচিনি বাগানে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটি নির্মাণ করা হয়। এটিতে স্বাধীনতার স্মৃতি জাদুঘরও রয়েছে। প্রিন্স হেনরি ডিউক অফ গ্লুচেস্টার কর্তৃক 4 ফেব্রুয়ারি 1948 সালে এখানে একটি বিশেষ মঞ্চে প্রথম সংসদের উদ্বোধন করা হয়। স্মৃতিস্তম্ভের মাথায় রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি, মাননীয় ডন স্টিফেন সেনানায়কে। তিনি শ্রীলঙ্কার জাতির পিতা। বর্তমানে এটি ধর্মীয় অনুষ্ঠান এবং বার্ষিক জাতীয় দিবস উদযাপনের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শ্রীলঙ্কা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করলাম। প্রতিদিন বহু পর্যটক শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে থাকেন। এছাড়াও ইতিহাসমণ্ডিত শহরটিকে ঘিরে পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। আপনারাও আসতে পারেন আর রোমাঞ্চকর প্রকৃতির নিবিড় সান্নিধ্য এবং ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর শ্রীলঙ্কার প্রতিটি শহর ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। শ্রীলঙ্কা ভ্রমণের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.